আজ আমি আপনাদের সামনে হাজির হলাম অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে। ব্যক্তিগতভাবে এই গল্পটা আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে। গল্পটার ভিতরে এত এত বেশি রহস্য ঘেরা, গল্পের শেষ পর্যন্ত রহস্য থাকবে। যারা গল্পটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আর হ্যাঁ, এই গল্পটা আমার রেডি করতে 1 মাস সময় লেগে গিয়েছিল। অনেক বেশি সুন্দর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। র্যাপিং পেপার খুলে ভালোবাসার মানুষটির লাশ দেখে বাকরুদ্ধ হয়ে গেল তুরাগ। প্রিয়তমার লাশ জন্মদিনে উপহার হিসেবে পাবে এমনটা কল্পনাও করেনি তুরাগ। সবাই জন্মদিনে কত চোখ ধাঁধানো উপহার পায়, সেক্ষেত্রে তুরাগ কী পেয়েছে? র্যাপিং পেপার মোড়ানো ট্রলি ব্যাগে স্ত্রীর লাশ পেয়েছে, যাকে কিনা সে নিজের থেকেও সবচেয়ে বেশি ভালোবাসে। এমনটা তো হবার কথা ছিল না। কাল সন্ধ্যা অবধিও তো দুজনে কত হাসি খুশি ছিল, স্বপ্নের মতো দিন ছিল তাদের। কয়েক ঘন্টার ব্যবধানে একটা ঝড়ো হাওয়া এসে সব কিছু তছনছ করে দিয়ে গেল। স্ত্রীর দিক স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে জ্ঞান হারালো তুরাগ। হুইল চেয়ারেই ঢলে পড়ল সে। ভালোবাসার মানুষটির লাশ দেখাচ্ছে ভয়ঙ্কর মুহূর্ত আর কি হতে পারে? এটা খুবই কষ্টদায়ক বিষয়। আওয়াজ পেয়ে কাজের মেয়ে শিলা দৌড়ে এলো সদর দরজার কাছে। দরজার কাছে এসে তুরাগের সামনে থাকা ট্রাভেল ব্যাগে প্রতিবার লাশ দেখে সজোরে চিৎকার দিল। কাঁপা কাঁপা হাতে একটা মালকিনকে ছুতে গিয়েও ছুল না সে, আবারও চিৎকার দিল। শিলার চিৎকার শুনে পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলেন জাহাঙ্গীর আলম। তুরাগের ফ্ল্যাটের দরজা খোলা থাকায় ভেতরে এসে প্রতিবার লাশ দেখে আটকে উঠলেন। জাহাঙ্গীর আলম ঠান্ডা মাথার মানুষ, হুটহাট উত্তেজিত হন না। তিনি নিজের ভয় আর আতঙ্ক নিজের মাঝে চাপিয়ে পকেট থেকে ফোনটা বের করে হাতে নিলেন। তারপর বিল্ডিংয়ের মালিক সমিতির সভাপতি, পুলিশ এবং প্রতিবার পরিবারকে খবর দিলেন। প্রতিবার মা তিহানা জাহান এসে মেয়ের লাশ দেখে জ্ঞান হারালেন। বাবা প্রবাত মির্জা মাথা আর হাতে ব্যান্ডেজ নিয়ে মেয়ের থেকে খানিক দূরে চেয়ারে বসে স্থির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে শুধু। একমাত্র আদরের সন্তানের এমন করুণ মৃত্যু তিনি মানতেই পারছেন না। তার যেন বিশ্বাসই হচ্ছে না। তিনি হতভম্ব হয়ে গেলেন। কাল রাতেও মেয়ে তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কত শাসন করেছে। কাল অবধি মেয়েটা কত চঞ্চল ছিল, কিন্তু আজ তার চঞ্চল মেয়ের বদলে পড়ে আছে মেয়ের নিষ্প্রাণ দেহ। কে জানতো বাবাকে দেখে ফিরতে গিয়ে মেয়েটা আর ফিরবে না, চির বিদায় নিবে। এমন হবে জানলে কাল ফিরতে দিতেন না, তিনি নিজের কাছে রেখে দিতেন। প্রবাত মির্জার পেছনে দাঁড়িয়ে বিলাপ করে কেঁদে যাচ্ছে এক যুবতী। বয়স প্রতিবার মতোই হবে, এই 22 কি 23। শ্যামবর্ণের মায়াবী চেহারার এই মেয়েটির নাম স্বরূপা। সম্পর্কে প্রতিবার বান্ধবী, আর সবাই তাদের বান্ধবী মনে করলেও তারা কখনো একে অপরকে বান্ধবী মনে করত না, বোনের মতোই আপন ভাবত। প্রতিভা তো নিঃশ্বাস একটা ফেললেও স্বরূপার সাথে শেয়ার করত। একের দুঃখে অন্য দুঃখী, একের সুখে অন্য সুখী, এমন ভাব দুজনার। খুবই বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ ওরা। স্বরূপা প্রতিবার পরিবারের একজন। তিহানা আর প্রবাত মির্জা স্বরূপাকেও তাদের মেয়ে ভাবেন, সেই হিসেবে ট্রিটও করেন। সম্পর্কে রক্তের সম্পর্ক না হলেও সম্পর্কটা আত্মার সম্পর্কের বিচ্ছেদের কষ্ট অসহ্য। বান্ধবীর লাশ দেখে স্বরূপার কলিজাটা ফেটে যাচ্ছে। বান্ধবীর মৃত্যুর খবর শুনে কিভাবে যে এসছে সে নিজেই জানে না। পরনে বাসার পরা পাতলা টি শার্ট আর প্লাজো, গায়ে ওড়নাও নেই, চুল সব এলোমেলো। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে, দেখতে বিধ্বস্ত লাগছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে প্রতিবার মা বাবার মতো সেও ট্রমার উপর দিয়ে যাচ্ছে। স্বরূপার বিলাপে বিরক্তি রেখা ফুটে উঠল সাব ইন্সপেক্টর অধরা আনানের মুখে। তরুণ ইন্সপেক্টর অধরা আনান প্রতিবার লাশের সামনে বসে লাশ খুঁটিয়ে দেখছে। এখনও কোনো ক্লুই পায়নি। স্বরূপার বিলাপে তার মনোযোগ বিঘ্ন হচ্ছে বারবার। এতেই সে বিরক্ত। প্রতিবাদীকে খানিকক্ষণ তাকিয়ে একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো অধরা। তারপর স্বরূপাকে ডাকলো। স্বরূপা হেঁচকি তুলতে তুলতে ধীর পায়ে অধরার সামনে এসে দাঁড়ালো। অধরা একবার স্বরূপাকে পরখ করে বলল, কান্না থামিয়ে আমার প্রশ্নের উত্তর দাও। বলুন। তোমার পরিচয়? কান্না থামিয়ে মিনমিনিয়ে গলায় স্বরূপা উত্তর দিল, আমি স্বরূপা, প্রতিভার বান্ধবী। প্রতিভার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? আমাদের আত্মার সম্পর্ক ছিল, অটুট বন্ধন ছিল, বোনের মতো ছিলাম, কত আনন্দে ছিলাম। এক ঝড়েই সব শেষ হয়ে গেল। আর বলতে পারল না। স্বরূপা আবারও সশব্দে কেঁদে দিল।
স্বরূপার কথা আর ভাবভঙ্গি দেখে অধরা বুঝতে পারল দুজনের বন্ধনের গভীরতা বেশ ভালো ছিল। প্রতিবার মৃত্যুতেও সে ভীষণ কষ্ট পেয়েছে। স্বরূপার এখন কথা বলার অবস্থাই নেই। অধরা স্বরূপাকে আর জিজ্ঞাসা করল না, উপস্থিত সবার দিকে একবার চোখ বুলালো। তারপর কাজের মেয়ে শিলাকে ডাকলো। শিলা ভয়ে ভয়ে এগিয়ে আসলো। অধরা তাকে বলল, তোমার পরিচয়? সুশীলা, এই বাসাক্কা কাম কমাইয়া। ভয়ে ততস্থ হয়ে ততলিয়ে বলল শিলা। অধরা আবার বলল, কবে থেকে এই বাসায় কাজ করো? 2 বছর ধরে কাম করি। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তুমি কোথায় ছিলে? এই বাসায় আসছিলাম। তুরাগ মানে প্রতিভার স্বামী কোথায় ছিল? বাসা আসছিল। প্রতিভা কোথায় ছিল? বাপের বাসা গেছিল রাইতে। অধরা এবার নড়ে চড়ে দাঁড়ালো। তারপর বলল, বাবার বাসায় গিয়েছিল কখন আর এসেছিল কখন? হাইজিনে গেছিল, রাজ্যে আইবের কথা। আর তো আইয়ের না। তার ভাষার কাঠিন্য বেশ। অধরার বুঝতে কষ্ট হচ্ছে। অধরা বলল, গ্রামের বাড়ি কোথায় তোমার? নোয়াখালী। শিলার তোতলানো দেখে অধরা শান্ত কণ্ঠে বলল, ভয় না পেয়ে ঘটনা খুলে বলো। আমি কিছুই করব না, তবে সত্যটা গোপন করলে পরে আস্ত রাখবো না। বলো আজ সকালে কি হয়েছিল? অধরার কথায় ঢোক গিল শিলা। ভয় কলিজাটা কাঁপছে তার। ছোটবেলা থেকেই পুলিশকে ভীষণ ভয় পায় সে। অধরা একটা কনস্টেবলকে কাছে ডাকলো। তারপর শিলাকে বলল, কি হলো বলো। শিলা ততলিয়ে ততলিয়ে তার গ্রামের ভাষায় কাল রাত থেকে সব ঘটনা তাকে বলল। সারসংক্ষেপ এই যে, কাল বিকেলে প্রতিবার বাবা প্রভাব মির্জা সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে তার মাথা ফেটে যায় এবং হাত কেটে যায়। চিকিৎসা শেষে সন্ধ্যায় তার ম্যানেজার তাকে নিয়ে বাসায় পৌঁছান। বাবার অসুস্থতার খবর শুনে সাথে সাথে প্রতিভা বাবাকে দেখতে ধানমন্ডি বাবার বাসায় যায়। তুরাগকে শিলার দায়িত্বে রেখে যায়। বাবার বাসায় গিয়ে প্রতিভা খানিক পরপর শিলাকে ফোন দিয়ে তুরাগের খোঁজ নেয়। শিলাকে জানায় রাতে সে বাসায় ফিরবে, তবে দেরি হতে পারে, যাতে তুরাগকে ডিনার করিয়ে মেডিসিন খাইয়ে দেয়। প্রতিবার কথায় রাত 10টা নাগাদ শিলা তুরাগকে ডিনার আর মেডিসিন খাইয়ে রুমে নিয়ে দিয়ে আসে। তুরাগকে বিছানায় শুয়ে দিতে চাইলে তুরাগ নিষেধ করে। বিছানায় হুইল চেয়ারে বসেই সে প্রতিবার আসার জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করতে করতে তুরাগ হুইল চেয়ারে ঘুমিয়ে যায়। শিলা প্রতিবার জন্য অপেক্ষা করতে থাকে বসার রুমে। রাত 12টার পরও প্রতিবার না এলে শিলা প্রতিবার কাছে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ পায়। 12:30 নাগাদ শিলার ফোনে একটা মেসেজ আসে প্রতিবার নাম্বার থেকে। মেসেজটা এমন ছিল যে, বাবার অসুস্থতার জন্য আজ আমি বাসায় আসবো না, কাল সকালে আসবো, সাবধানে থাকতে, তুরাগের খেয়াল রাখতে। প্রতিবার মেসেজ পেয়ে শিলা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় শিলা তুরাগকে ঘুম থেকে জাগিয়ে ওঠায়। তুরাগ তখন হুইল চেয়ারই বসা। খুলেই স্ত্রী খোঁজ করে তুরাগ। স্ত্রীকে ফোন করে, ফোনটা বন্ধ পেয়ে চিন্তিত হয়। শেষে শিলা প্রতিবার মেসেজের কথা বললে তুরাগ কিছুটা শান্ত হয়। তুরাগ মলিন মুখে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 8:30টায় বাসার কলিং বেল বাজে। কলিং বেল পেয়ে প্রতিভা এসছে ভেবে শিলা দৌড়ে গিয়ে দরজা খুলে। স্ত্রী এসেছে ভেবে তুরাগও নিজের রুম থেকে বেরিয়ে আসে। তারপর বসার রুমে এক কোণে থাকা সদর দরজার কাছে যায়। দরজা খুলে নূর করিমকে দেখে শিলা তুরাগ দুজনই হতাশ হয়। আধা দুধওয়ালা এসে গরুর দুধ দিয়ে যেত। বায়ুবিদ্ধ দুধওয়ালা নূর করিম প্রতিদিন সকাল 8টা কিংবা 9টার মাঝে এসে তার পোষা গাভীর দুধ দিয়ে যায় ফ্ল্যাটে ফ্ল্যাটে। আজও তার ব্যতিক্রম হয়নি। শিলার নূর করিমের থেকে দুধের প্যাকেটটা নেয়। নূর করিম চলে যায়। শিলার দরজা বন্ধ করতেই চোখ যায় দরজার পাশে রাখা র্যাপিং পেপার মোড়ানো বড় গিফট বক্সটার উপর। শিলা তুরাগকে দেখায়। তুরাগের মনের অবস্থা ভালো না থাকায় গিফটের দিকে ভালো করে নজর দেয় না। বলে হয়তো অন্য কারো। শিলাকে ভেতরে আসতে বলে। শিলা ভালো করে গিফট পেপার উপর তাকাতেই তুরাগের নামটা দেখতে পায়। টেনে টুনে 8 পাস করায় এতটুকু পড়তে বা বুঝতে সমস্যা হয় না যে গিফটটা তুরাগের জন্যই আসছে। শিলা বক্সটা ঢেলে ঢেলে ভেতরে নিয়ে আসে, যেহেতু অনেক ভারী। ভেতরে এনে তুরাগের সামনে রেখে তুরাগকে নেম কার্ডে তুরাগের নাম দেখায় এবং গিফটটা খুলে দেখতে বলে। র্যাপিং পেপারের উপর নেম কার্ডে শুভ জন্মদিন তুরাগ, তোমার জন্মদিনে ছোট্ট একটা উপহার আমার পক্ষ থেকে। লেখাটা দেখে তুরাগ গিফটটা খুলতে নেয়, কারণ লেখাটা ছিল প্রতিবার। স্ত্রী লেখা চিনতে অসুবিধা হয়নি তার। তুরাগ ভাবে প্রতিভা তাকে জন্মদিনে সারপ্রাইজ দিবে বলেই বাবার বাসা থেকে আসেনি, আর প্রতিভাই এই গিফটটা পাঠিয়েছে। তুরাগ যখন গিফটটা খুলতে ব্যস্ত, তখন শিলা রান্নাঘরে চলে যায় সকালের নাস্তা তৈরি করতে। মিনিট 20 পরে
বসার ঘর থেকে কোনো স্টিলের ঝনঝন আওয়াজ শুনে বসার ঘরে চলে আসে শিলা। দেখে যে তুরাগ হুইলচেয়ার ঢলে পড়ে গেছে, তার মাথাটা কাত করা, হুইলচেয়ার হেলে গিয়ে দেয়ালের সাথে ঠেকেছে। শিলা তুরাগের কাছে গিয়ে তুরাগকে ঠিক করে বসায়, তারপর কয়েকবার ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তারপর পানি আনার জন্য সামনে পা বাড়াতেই সামনে বিশাল সাইজের ট্রলি ব্যাগের ভেতরে প্রতিমাকে দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার জুড়ে দেয়। এরপর পাশের ফ্ল্যাটের চাচা আসে এবং সবাইকে খবর দেয়। শিলার কথা খুব মনোযোগ দিয়ে শুনে অধরা, তারপর ভাবুক কণ্ঠে বলে, আচ্ছা তোরা হুইল চেয়ারে কেন, কি হয়েছে আর কবে হয়েছে? 15 কি 16 বছরের কিশোরী শিলা জবাব দেয়, অ্যাক্সিডেন্ট হয়েছে 2 মাস আগে। রাস্তায় গাড়ি চালাইতে যাই, হাসপাতালে আসছিল 20 দিন, হঠাৎ ভাঙ্গি গেছে, মাত্র হারেনি। হিল্লাই ডাক্তার হুইল চেয়ারে সেলবেল করল। হেসমে তুই ভাইয়া হুইল চেয়ারেই আছে। ও আচ্ছা, তা ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? মেলা ভালো ছিল। ভাইয়া ভাবি তো লাভ ম্যারেজ, মেলা ভালোবাসতো। দোহন রে। কখনো রাগারাগি বা ঝগড়া হয়নি, বিশেষ করে গত 1 সপ্তাহে? না ম্যাডাম, কিছু হয় না। বিয়ের পর থেকে কোনোদিন ওকে রাগারাগিও করতে দেখিনি। ভাবি তো ভাইয়ের সেবা করে দিনরাত, ভাইয়ের মেলা খেয়াল রাখে। আচ্ছা। বলে অধরা জাহাঙ্গীর আলমের কাছে যায় এবং তার সাথে কথা বলে। সেও প্রতিভা আর তুরাগের সম্পর্কে ভালো ধারণাই প্রকাশ করেছে, কোনো খারাপ দিক দেখেনি। জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে অধরা আবারও লাশের কাছে গেল। তরুণী সাব ইন্সপেক্টর অধরা আনান আরও একবার প্রতিভাকে সূক্ষ্মভাবে পরখ করে। এই কেসটা অধরাই হ্যান্ডেল করবে। তার কপালে চিন্তার ভাঁজ। পুলিশে জয়েন করেছে প্রায় 1 বছর 3 মাস হবে। এর মাঝেই অনেক চ্যালেঞ্জিং কেস হাতে পেয়েছে। অল্প সময়ের মাঝে অনেক জটিল কেস সমাধান করে সুনাম অর্জন করেছে সে। চারদিকে তার নিষ্ঠা আর মানসিকতা জয়গান হয়। মেয়ে হয়েও কখনো পিছনে থাকেনি, বরং অনেক পুরুষ পুলিশ যা সাহস করে করতে পারেনি তা অধরা করেছে। বড় বড় রাঘব বোয়ালের মুখোশ টেনে খুলেছে নির্ভয়ে। কিন্তু 3 বছর কর্মজীবনে প্রতিবার কেসের মতো এমন চ্যালেঞ্জিং আর রহস্যময় কেস আর পায়নি সে। যখন থানায় ফোন দিয়ে কেউ একজন বলেছিল র্যাপিং পেপারে মোড়ানো ট্রলি ব্যাগে একটা লাশ পাওয়া গেছে, দ্রুত আসতে, তখনই অধরার মনে হয়েছে বেশ রহস্যময় কেস পেতে যাচ্ছে সে। কিন্তু ঘটনাস্থলে এসে প্রতিবার লাশ দেখে তার মনের ভাবনা বেড়ে গেল। এর আগে অনেক লাশ সে দেখেছে, কিন্তু এমন লাশ কখনোই অধরা দেখেনি। স্ত্রীকে খুন করে লাশকে বাড়তি গ্রাউন্ড আর পার্টি সাজ দিয়ে স্বামীর জন্মদিনে পাঠানো হয়েছে। লাশের দুধে আলতা ফর্সা চেহারায় ভয়ার্থতার পরিবর্তে রয়েছে বিস্ময়ী ভাব। গোল গোল চোখগুলো বড় বড় দ্বিগুণ গোল করে তাকিয়ে আছে। মানুষ অনাকাঙ্ক্ষিত বিষয় দেখলে যেমন অবাক হয়, তেমনই একটা ভাব। মৃত্যুর আগে হয়তো চমকপ্রদ কিছু একটা দেখেছে, যার দরুন সে বিস্মিত হয়েছে। বিস্মিত ভাবটা অতি মাত্রায় ছিল বলেই চেহারার মৃত্যু কষ্ট থেকে চমকপ্রদ বিষয়ের আকর্ষীয় ভাব লেগে আছে, যা মৃত্যুর কষ্টকেও তুচ্ছ করেছে। তাই তো গোল গোল দুটো চোখ আর চেহারায় বিস্ময় নিয়েই সে মারা গেছে। তার স্বাভাবিক হয়নি, এখানে এখনও সেভাবেই আছে। পরিধানে এক অফ হোয়াইট বাড়তি গ্রাউন্ড, হাতে অফ হোয়াইট ডায়মন্ড ব্রেসলেট, গলায় ভারী কাজের ডায়মন্ড নেকলেস যা পুরো গলাটাকে ঢেকে রেখেছে। কানে নেকলেসের সাথে মিলানো ইয়াররিং বা হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিং, মাথার চুলগুলো পাফ করে খোপা করা। চেহারায় মেকআপের কমতি নেই, ভারী মেকআপ করা হয়েছে, পার্টি সাজে সাজানো হয়েছে। সব মিলিয়ে প্রতিবার রূপ এখনও নজর কাড়া। না জানি চেহারাটা স্বাভাবিক থাকলে কেমন লাগতো তাকে। নিশ্চয়ই অপসরীর মতো লাগতো, কিংবা পুতুলের মতো লাগতো। তবে একটা বিষয় অধরাকে অবাক করছে, সেটা হলো প্রতিবার সাজসজ্জার বিঘ্ন না হওয়া। প্রতিবার সাজসজ্জা একটু এদিক ওদিক হয়নি, না লিপস্টিক ছড়িয়েছে আর না একটা চুল এলোমেলো হয়েছে। সব কিছুতেই চকমকে ভাব, যেন খানিক আগেই কেউ খুব যত্ন করে সাজিয়ে ট্রলি ব্যাগে একটু গুছিয়ে আলতো করে শুয়ে দিয়েছে, কিংবা নিজে সেজে গুজে দা স্টাইলে শুয়ে আছে। কিন্তু কথা হচ্ছে খুনটা কিভাবে করা হয়েছে। এতক্ষণ পরখ করার পর যা বোঝা গেল, শরীরে আঁচড়ের লেশ মাত্র নেই, না গলায় কোনো দাগ আছে আর না শরীরে। অফ হোয়াইট গ্রাউন্ডটার কোথাও একটা রক্তরও লক্ষ্যমাত্র দেখা যাচ্ছে না, তার মানে কোথাও কাটাছেঁড়াও নেই। তবে খুনটা করলো কিভাবে? প্রতিবার গেট আপও অধরাকে ভাবাচ্ছে। যদি সাজিয়ে খুন করা হয়, তবে মৃত্যুর আগে খানিকটা ধস্তাধস্তি হলেও প্রতিবার শ্বাস বিঘ্ন হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয়নি।
সব সাজে নতুনত্ব বজায় আছে এখনো। তবে কি খুন করার পর লাশকে সাজানো হয়েছে, তারপর দ্য স্টাইলে ব্যাগে রেখে দিয়েছে, নাকি সাজানোর পর অন্য কোনো উপায়ে প্রতিভাকে খুন করেছে, যা প্রথমে প্রতিভা নিজেই টের পায়নি। পরে যখন টের পেয়েছে তখন সে ভীষণ রকমের বিস্মিত হয়েছে। তবে দেখে বোঝা যাচ্ছে প্রতিভাকে খুন করা হয়েছে। বেশি সময় হয়নি, সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা হবে। অধরা তার বাম কাঠটা উঁচু করে হাতে পড়ে থাকা কালো ব্রেসলেটের ডায়াল ঘড়িটায় সময় দেখে নিল। এখন বাজে সকাল 9:30। আনুমানিক 7 ঘন্টা আগে খুন করা হলে প্রতিভা খুন হয়েছে রাত 2টায়। প্রতিভার বাবা বলল প্রতিভা বাবার বাসা থেকে বের হয়েছে রাত 11টায়, অথচ 12টায় শিলাকে মেসেজ দিয়ে বলেছে সে তখনও বাবার বাসায়, কাল আসবে বাসায়। প্রতিভা মিথ্যা বলল কেন? 11টায় বাবার বাসা থেকে বের হয়ে স্বামীর বাসায় না ফিরে গিয়েছিল কোথায়? মেসেজই বা করেছে কেন? আর প্রতিবার লাশ মোড়ানো র্যাপিং পেপারের উপর নেম কার্ডে প্রতিবার লেখা কিভাবে এলো? খুনি কি প্রতিবার লেখা নকল করেছে, নাকি প্রতিবাই লিখেছে? আর চিরকুট কে লিখেছে? নিজের লাশের উপরে নিজে চিরকুট রেখেছে প্রতিভা। অধরা তুরাগের হাত থেকে নেওয়া চিরকুটটা হাতে নিয়ে আরেকবার চোখ বুলালো। সারপ্রাইজ হয়ে আমি তোমার জীবনে এসেছি, সারপ্রাইজ হয়ে তোমাকে রাঙিয়ে চলে যাচ্ছি, সারপ্রাইজ হয়েই তোমাকে রাঙিয়ে চলে যাচ্ছি। তোমার জন্মদিনে কি উপহার দেওয়া যায় ভাবতে ভাবতে গত 1 সপ্তাহ আমার মাথা ধরে গিয়েছিল। হুট করেই এই প্ল্যান মাথায় এলো, তাই কাজে লাগালাম। কেমন লাগলো আমার এই সারপ্রাইজ? আমাকে এই বেশে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো। ভালো তো লাগতেই হবে, দেখতে হবে না বউটা কার? যাই হোক, শুভ জন্মদিন। নিজের খেয়াল রেখো, ঠিকমতো মেডিসিন নিও, একদম হেয়ালি করো না। আর হ্যাঁ, সবাইকে বলে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি সুইসাইড করেছি। অধরা চিরকুটটা পড়ে আবারও ভ্রু কুচকালো। এটা সুইসাইড কিভাবে হয়? সুইসাইডের জন্য এত প্ল্যানিং কেন? আর মেয়ে হয়ে বাবার অসুস্থতা দেখে খেয়াল না দিয়ে স্বামীর জন্মদিনের উপহার নিয়ে পড়েছিল কিভাবে? তাছাড়া সুইসাইড হলে লাশের উপরে চিরকুট আর লাশ প্যাকিং পাঠানো কে করেছে? চিরকুট আর নেম কার্ডের একই লেখা, তবে মৃত্যুর পর নেম কার্ডে কিভাবে লিখলো? চিরকুট পড়ে বোঝা যাচ্ছে প্রতিভা মৃত্যুর আগেই সেজেছিল, কিন্তু সেজেগুজে সুইসাইড করলে সাজ এলোমেলো হলো না কেন? আর সুইসাইড সাধারণত সবাই গলায় দড়ি দিয়ে, হাতের রক কেটে কিংবা বিষ খেয়ে করে, কিন্তু প্রতিভার শরীরে এমন কিছুই নেই। তবে কিভাবে সুইসাইড করলো? স্পষ্টই বোঝা যাচ্ছে এটা মার্ডার। তবে প্রতিভা চিরকুটে সুইসাইড কেন বলল? যদি মার্ডার হয় তবে প্রতিভা নিজের হাতে চিরকুট আর নেম কার্ডে লিখলো কিভাবে? কেউ কাউকে ফোর্স করে লেখালে হাত কেঁপে লেখা বাঁকা হবে, কিন্তু লেখা তো একেবারে স্পষ্ট, যেন যত্ন করে লিখেছে। মাস্টার, মার্ডার হলে এটা কিভাবে সম্ভব? অধরার মাথা তালগোল পাকিয়ে যাচ্ছে। আসল রহস্য কি? এটা মার্ডার না সুইসাইড? মার্ডার হলে খুনিকে, আর সুইসাইড হলে হেল্পারকে। এমন সাজিয়ে গুছিয়ে খুন করে স্বামীকে জন্মদিনের উপহার পাঠানোর কারণ কি? কি কারণ আছে এটাতে? হাতের তর্জনী আর মধ্যকার মাঝে কলম আটকে বৃদ্ধাঙ্গুল দিয়ে কলম ঘুরাচ্ছে অধরা। কপালে চিন্তার ভাঁজ, কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছে সে। খানিক আগে প্রতিভার ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সে, যাতে বলা হয়েছে প্রতিভা প্রেগনেন্ট ছিল 3 মান্থ রানিং। অধরা ধারণা করছে প্রতিভার প্রেগনেন্সির কথা পরিবারে কেউই জানে না, হয়তো তুরাগও জানে না, কারণ প্রেগনেন্সির বিষয় জানা থাকলে সবার রিয়াকশন ভিন্ন হতো। সাধারণত প্রথম সন্তান নিয়ে মা বাবার আশা আকাঙ্ক্ষা আনন্দ উল্লাস বেশি থাকে। যেহেতু প্রতিভা তুরাগের লাভ ম্যারেজ এবং দুজনের মাঝে ভালোবাসাও বেশ, তবে বেবি নিয়ে আনন্দটাও বেশি থাকার কথা এবং কেয়ারও বেশি থাকার কথা। প্রতিভার প্রেগনেন্সির কথা তুরাগ জানলে এত রাতে প্রতিভাকে একা ছাড়ার কথাই ভাবত না। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও অধরাকে লোকাল গাড়িতে করে আসা যাওয়া করতে দিত না। সবসময় প্রাইভেট কারে ঘুরে বেড়ানো মেয়েটা হঠাৎই লোকাল গাড়ির কেন নিল, তাও এত রাতে কেন? এই প্রশ্ন রহস্যজনক। প্রেগনেন্সি এবং প্রতিবার লোকাল গাড়ি চড়ার রহস্যটা তুরাগের জবানবন্দি থেকে ক্লিয়ার হওয়া যাবে। স্ত্রীর মৃত্যুর পর তুরাগ গত কয়েক ঘন্টা যাবৎ 6 বার জ্ঞান হারিয়েছে। হুঁশ ফিরে প্রতিভা বলে আবারও জ্ঞান হারায়, যার কারণে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তুরাগের জবানবন্দি নিলে ব্যাপারগুলো আরও সহজে ক্লিয়ার হতো, এত ধোঁয়াশা থাকতো না। আচ্ছা, প্রতিবার মৃত্যুর পেছনে এই প্রেগনেন্সি দায়ী নয়তো? কোথাও এই বাচ্চা অবৈধ নয়তো? প্রতিভা কি পরকীয়ায় লিপ্ত ছিল এবং বাচ্চাটা তার প্রেমিকের, যার কারণে তুরাগ জানার আগে প্রতিভা কারোর সাথে প্ল্যান করে নিজের মৃত্যু নিজেই ডেকেছে? কিংবা সে প্রেমিকের সাথে কোনো কারণে বিরোধ লেগে প্রেমিকাই প্রতিভাকে খুন করেছে? এমন হওয়াটা অস্বাভাবিক নয়,
হতেও পারে। আজকাল পরকীয়া, খুন এসব অহরহ দেখা যায়, রীতিমতো ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু সবার ভাষ্যমতে প্রতিভা তুরাগের বন্ডিং ভালো ছিল, সম্পর্কটা ভালোবাসায় ভরপুর ছিল। তুরাগকে প্রতিভা প্রচণ্ড ভালোবাসতো। যদি ভালো না বাসতো কিংবা পরকীয়া করত, তবে তুরাগের অ্যাক্সিডেন্টের পর দিনরাত তুরাগের সেবা না করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেত। সে তো তা না করে অসুস্থ স্বামীর সেবায় দিন রাত এক করে দিয়েছে। তবে স্বামীর প্রতি এত ভালোবাসা থাকলে প্রেগনেন্সির কথা জানালো না কেন? যদি জানায় তবে তারা আমাদের কাছে বিষয়টা লুকালো কেন? এখানেও খাবলা আছে। পুরো কেসটাই ধোঁয়াশা, রহস্যে ঘেরা। আরেক ধোঁয়াশা হলো মৃত্যু ধরন। প্রতিবার মৃত্যুটা শ্বাসরোধের কারণে হয়েছে, যা গলায় দড়ির মাধ্যমে হয়েছে। রিপোর্টে বলছে গতকাল রাত 3টা নাগাদ প্রতিবার মৃত্যু হয়েছে। ফরেন্সিক রিপোর্টে চোখ বুলিয়ে অধরা ভাবছে, প্রতিবার মৃত্যু যদি গলায় দড়ির পেঁচে শ্বাসরোধের কারণে হয়, তবে গলায় দড়ির তো চিহ্ন থাকবে না। কিন্তু আমি যখন লাশ দেখলাম তখন তো গলায় বিন্দুমাত্র চিহ্ন ছিল না। গলায় ফাঁস লাগালো অথচ গলার কোনো দাগ হলো না। এটা কিভাবে সম্ভব? প্রতিবার বাবার বাসা থেকে বের হয়েছে রাত 11টায়। রাত 12টায় প্রতিভা শিলাকে মেসেজ করেছে। এর অর্থ দাঁড়ায় রাত 12টা অবধিও প্রতিভা সুস্থ সবল এবং সজ্ঞানে ছিল। প্রতিবার ফোনের লোকেশন বলছে সে রাত 12টায় ধানমন্ডি লেকে ছিল। মেসেজ দেওয়ার পর থেকে এখন অবধি ফোনটার লোকেশন ধানমন্ডি লেকই শো করছে। তার মানে ফোনটা এখনো ওখানেই আছে। কিন্তু বাবার বাসা থেকে মিরপুর স্বামীর বাসায় না গিয়ে এত রাতে লেকের পাড়ে কেন গেল? কে ডেকেছে তাকে? তার প্রেমিক নাকি অন্য কেউ? প্রতিভা যখন লেকে গেল তখন তার মা বাবা ধানমন্ডি নিজেদের বাড়িতে ছিল। স্বরূপা প্রতিবার বাবার বাসায় ছিল। তুরাগও মিরপুরে নিজের ফ্ল্যাটই ছিল। তবে বাসায় যাবার নাম করে প্রতিভা লেকের পাড় কেন গেল? কে ডাকলো তাকে? আর তার মৃত্যু কেন হলো? এটা ঘাবলা নাম্বার 2। ঘাবলা নাম্বার 3 হচ্ছে প্রতিবার মৃত্যু হয়েছে রাত 3টায়। তুরাগদের বিল্ডিংয়ের দারোয়ান গেট খুলে ভোর 5টায়। কারণ বিল্ডিংয়ের অনেকেই ফজর নামাজ পড়তে যায়। ভোর থেকে মানুষের চলাচল শুরু হয়ে যায়। ভোর 5টার পর লাশ আনা সম্ভব নয়। তাছাড়া আসার আগে বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ চেক করেও ভোর 5টার পর বাইরের কাউকে বিল্ডিংয়ে প্রবেশ করতে কিংবা বের হতেও দেখা যায়নি। তার মানে ভোর 5টার আগেই লাশটা তুরাগের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেছে। কিন্তু দারোয়ানের ভাষ্যমতে কাল রাত 12টা থেকে ভোর 5টার পর অবধি না কেউ বিল্ডিং থেকে বেরিয়েছে আর না কেউ বাইরে থেকে এসছে। সিসিটিভি ফুটেজও তাই বলছে। ভুইয়া ভিলার গ্রাউন্ডে কোনায় কোনায় লাইট জ্বালানো থাকে সারা রাত্র। লাইটের জলজল আলোতে প্রতি সেকেন্ডে সিসিটিভিতে রেকর্ড হয়। কেউ যদি লাশ নিয়ে আসে তবে সিসিটিভিতে রেকর্ড হওয়ার কথা, কিন্তু তেমন তো রেকর্ড হয়নি। কেউ যদি না আসে তবে লাশ তুরাগের ফ্ল্যাটের সামনে আসলো কীভাবে? এইখানেই রহস্য। সব কিছু খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। এখনই ভুইয়া ভিলায় গিয়ে সব কিছু আরেকবার পরখ করে আসবে বলে সিদ্ধান্ত নিল অধরা। তার সন্দেহ তার অদেখা কোনো ক্লু সে ফেলে এসছে। তার সন্ধানই যাবে। সিসিটিভি ফুটেজ আরেকবার চেক করবে, কিন্তু তার আগে একবার ফরেন্সিক রিপোর্টগুলোর ব্যাপারে ক্লিয়ার হওয়াটা দরকার। মৃত্যুটা কিভাবে হয়েছে জানাটা খুব দরকার। এতেই হয়তো কোনো জট খুলতে পারে। ফরেন্সিক বিভাগের ডাক্তার লিপিকা মণ্ডলকে ফোন দিল অধরা। তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত সে, তাই খাতিরটা একটু বেশি। প্রথমবার রিং হওয়ার পরই রিসিভ হলো। কুশল বিনিময় শেষে অধরা বলল, আচ্ছা ডক্টর, প্রতিবার মৃত্যুটা কিভাবে হয়েছে? শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। গলায় দড়ির দাগ পাওয়া গেছে, অর্থাৎ গলায় দড়ি দেওয়ার ফলে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু আজ সকালে আমি যখন লাশ দেখলাম তখন তো গলায় কোনো দাগ ছিল না। তবে এখন কিভাবে দেখা গেল? তুমি দেখোনি, কারণ দড়ির দাগটা ভারী মেকআপের সাহায্যে ঢেকে দেওয়া হয়েছে। তার উপর গলায় থাকা ভারী নেকলেসটা দেওয়ার ফলে গলার দাগটা কারো নজরে পড়েনি, যা আমাদের পরীক্ষায় ধরা পড়েছে। ডক্টর লিপিকার কথায় অধরা চমকে গেল, কিন্তু সেটা লিপিকাকে বুঝতে না দিয়ে বলল, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই তো? না, শরীরে আর কোথাও একটা পিঁপড়ের কামড় সমান জখমও নেই। গলায় দড়ি দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে কোনো নেশা করা হয়েছে কি? স্বাভাবিক ছিল। সেক্সুয়াল কিছু? না, একদম। লাশের শরীরে কারো আঙুলের ছাপ পাওয়া গেছে? না। আপনার কি মনে হয় এটা কি কোনোভাবে সুইসাইড হতে পারে? মৃত্যুর আলামত দেখে তো স্পষ্ট বলা যায় এটা মার্ডার কেস। সুইসাইড কোনোভাবেই হতে পারে না। সুইসাইড হলে তার চোখে মুখে বিস্ময় ভাব থাকতো না, যা লাশের চেহারায় দেখা যাচ্ছে। সুইসাইড হলে মরার পর নিজের গলার দাগ কীভাবে মোছা সম্ভব? আর যদি মার্ডার কেস হয় তবে প্রতিবার মুখে আতঙ্ক থাকতো, যা মৃত্যুর পর প্রতিবার মুখী ছিল না। এখানেই ঘাপলা। এই ঘাপলাই সমাধান করতে হবে তোমাকে।
ম্যাম, আপনি প্রতিবারই ভেতরে বেড়ে ওঠা ভ্রূণের ডিএনএ টেস্ট করুন, আর যত দ্রুত পারেন আমাকে রিপোর্ট জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। বলে লিপিকার উত্তরে আশা না করে ফোনটা কেটে দিল অধরা। তারপর কনস্টেবল আদাবরকে ডাক দিল। অধরা তলবে। মিনিট খানেকের মাঝেই অধরার কেবিনের দরজায় এসে দাঁড়ালো 40 এক শ্যামবর্ণের লোক, পরনে পুলিশি পোশাক। দরজায় নক করে বলল, আসবো ম্যাডাম? আসুন। আদাবর ভেতরে এসে অধরার ডেস্কের সামনে নত ভঙ্গিতে দাঁড়ালো। অধরা তাকে বলল, আদাবর সাহেব, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করেছেন? জি ম্যাডাম। রিপোর্ট বলুন। লাশের উপরে থাকা সিলকোড, নেম কার্ড, ল্যাটিড পেপার, টলি সব কিছু পরীক্ষা করেছে ফিঙ্গারপ্রিন্ট বিভাগ। তাদের উপর দেওয়া রিপোর্ট মোতাবেক চিরকুট এমন নেম কার্ড ব্যতীত কোথাও কাদের আঙ্গুলের চাপ নেই। চিরকুটে এমন নেম কার্ডে আঙ্গুলের চাপ পাওয়া গেছে যা লাশের আঙ্গুলের ছাপের সাথে ম্যাচ করে। তার মানে চিরকুট আর নেম কার্ড প্রতিভাই লিখেছে? জি ম্যাডাম, তবে একটা কথা বলতে হয়, এটা পূর্ব পরিকল্পিত মার্ডার। সব কিছু ঠান্ডা মাথায় নিখুঁতভাবে করেছে, কোথাও একটা কুলু রেখে যায়নি। তা যা বলেছেন, তবে সুইসাইড কিংবা মার্ডার কোনোটাই শিরভাবে বলতে পারছি না। সুইসাইড হোক কিংবা মার্ডার, সবটাই পূর্ব পরিকল্পিত, তাই কেসটা এখনও ধোঁয়াশাময়। আমার মনে হয় আমাদের আবার ভুইয়া ফিলায় যাওয়া দরকার, সব কিছু আরেকবার খুঁটিয়ে দেখা দরকার, কোথাও কোনো ক্লু রেখে আসলাম কিনা। জি ম্যাডাম। এরই মাঝে দরজায় নক হলো। দরজায় পুলিশের পোশাকে এক যুবক দাঁড়ানো। অধরা ভেতরে আসতে বলল। অনুমতি পেয়ে পুলিশ কনস্টেবল জিহাদ অধরার কেবিনে প্রবেশ করলো। একটা ফাইল অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, সবার কল লিস্ট, ডিটেলস অ্যান্ড লোকেশন। প্রতিভা জিহদের হাত থেকে ফাইলটা নিয়ে খুলে খুব মনোযোগ দিয়ে পড়ল। তারপর বলল, ফোন লোকেশন অনুযায়ী কাল রাত 12টা থেকে সকাল 10টা অবধি প্রভাত মির্জা, তিহান এবং স্বরূপা ধানমন্ডি প্রভাত মির্জার নিজে বাড়ি তথা মির্জা হাউসে ছিল। তুরাগ আর শিলা মিরপুরে তুরাগের ফ্ল্যাটে ছিল। প্রতিভা ছিল ধানমন্ডি লেকে। এখনও প্রতিভার ফোন লেকেই অ্যাক্টিভ। জি ম্যাম। তার মানে এরা সবাই সত্যি বলেছিল, মনে মনে বলল অধরা। এই মুহূর্তে অধরা বসে আছে মিরপুরের পূর্ব কাজীপাড়ার 7 তলা বিশিষ্ট বিল্ডিং ভুইয়া বিলার কন্ট্রোল রুমে। উদ্দেশ্য আরও একবার সিসিটিভি ফুটেজগুলো চেক করা। গত 2 দিনের সিসিটিভি ফুটেজ চেক করে হতাশ হলো। কোনো সন্দেহজনক কিছুই সে পেল না। দেখতে দেখতে একটা দৃশ্য দেখে বিস্মিত হলো অধরা। মিনিট 10 এই সিসিটিভি ফুটেজ মিসিং আছে। কাল রাত 4টা থেকে 4টা 10 অবধির ফুটেজ নেই। কেউ ফুটেজটা কেটে দিয়েছে। রাত 3:59 পর 4:11 ফুটেজ শো করছে। মধ্যখানে 10 মিনিট কেটে আগে পরের সময়টাকে এডিট করে দিয়েছে। এমনভাবে এডিট করেছে সময়ের দিকে নজর না দিলে বোঝাই যাবে না যে মাঝের 10 মিনিট নেই। অতি নিখুঁতভাবে করার কারণ সকালে চেক করার সময় অধরার চোখে পড়েনি, যা সূক্ষ্ম দৃষ্টিতে দেখায় এখন চোখে পড়েছে। তার মানে এই 10 মিনিটের মাঝে প্রতিবার লাশ তুরাগের ফ্ল্যাটের সামনে রেখে গেছে কেউ। প্রতিবার মৃত্যু হয়েছে রাত 3টায়, লাশ পৌঁছেছে 4টায়। 1 ঘন্টার মধ্যে মৃত ব্যক্তিকে সাজানো, প্যাকিং এবং গন্তব্যে প্রেরণ করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? তবে একটা কথা ক্লিয়ার যে এসব মোটেও একজনের ক্রিয়াধারা নয়, এতে কয়েকজন কিংবা একটা দলের সম্পৃক্ততা আছে। না হলে 10 মিনিটের মাঝে লাশটাকে জায়গা মতো পৌঁছানো, সিসিটিভি ফুটেজ ডিলিট করা এবং পালায়ন একজনের দ্বারা সম্ভব নয়। আর এটা পূর্ব পরিকল্পিত হত্যা, সুইসাইড নয়। কোনোভাবেই সুইসাইড এটা হতেই পারে না। মার্ডারের জন্য প্ল্যানের দরকার হয়, সুইসাইডের না। সেকেন্ড 10 ভেবে অধরা ভুইয়াবাড়ি মালিক সমিতি সভাপতিকে তলব করল। 10 জনের অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে কাজীপাড়ার এই ভুইয়া ভিলা। এর একটা মালিক সমিতি আছে, যার সভাপতি দেলোয়ার ভুইয়া। বয়স 50-এর ঘরে গিয়ে আটকিয়েছে। ময়লা গায়ের রং, মোটা ঠোঁটের উপরে মোটা ঘন কালো ঠোঁট, বুক, দানবের মতো শরীর, চেহারায় হিংস্রতার আভাস। তিনি নেতা খোঁজের লোক, রাজনীতি করেন, বেশ প্রভাবশালী। এলাকায় অনেক দাপট তার এই দাপটের জন্যই এই 10 জনের মালিকানা সত্ত্বেও বিল্ডিংটা তার নামেই নামকরণ করা হয়েছে। অধরা তলব পেয়ে খানিক পরেই দেলোয়ার হোসেন মালিক সমিতির সবাইকে নিয়ে বীর বেশে হাজির হলেন কন্ট্রোল রুমে। ভাবটা এমন যেন তিনি কোনো মহাকাজে যাচ্ছেন। অধরা সবার দিকে এক নজর দিয়ে বলল, মালিক সমিতির সভাপতিকে? আমি।
কন্ট্রোল রুমের এক কোণায় থাকা একটা চেয়ার টেনে পায়ের উপরে পা রেখে বসে পড়লেন দেলোয়ার ভূঁইয়া। অধরা দেলোয়ার ভূঁইয়ার দিকে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অধরার মনে হচ্ছে এই লোকটা খুন করতে পারে, চেহারায় খুনি খুনি ভাব আছে। তাছাড়া নেতা মানুষ, তাদের জন্য এসব পাহাতের খেলা। তবে প্রমাণ ছাড়া তো আর যাকে তাকে খুনি পদবি দেওয়া যায় না। তাই মনের সন্দেহকে মনে চেপে রেখে অধরা বলল, কন্ট্রোল রুমের দায়িত্বরত কার উপর ন্যস্ত? ফরিদদের উপর। গম্ভীর মুখে বললেন দেলোয়ার হোসেন। অধরা আবার বলল, কোথায় সে? ডাকুন। সে তো এখানে নেই, গ্রামে গেছে অসুস্থ মাকে দেখতে। কণ্ঠের গম্ভীর্যতা বজায় রেখে বললেন দেলোয়ার হোসেন। দেলোয়ার সাহেবের উপর সন্দেহের দৃষ্টি ফেলে অধরা বলল, কবে গেছে? 2 দিন আগে। এই 2 দিন কন্ট্রোল রুমে কে কন্ট্রোল করেছে? কন্ট্রোল রুমের দায়িত্বে একজন ছিল, সে হচ্ছে ফরিদ। সে কন্ট্রোল রুম কন্ট্রোল করে। ফরিদের অনুপস্থিতিতে কন্ট্রোল রুম খালিই থাকে। সিসিটিভিতে সব রেকর্ড হয়। ফরিদ আসলে চেক করে, কোনো সমস্যা দেখলে আমার জানায়, আমরা সমাধান করি। সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, তা চেক করার জন্য পার্মানেন্ট লোক রাখেন না কেন? আর ফরিদের অনুপস্থিতিতে মালিক সমিতিকে কেউ একজন দিয়ে সেই দায়িত্ব পালন করাতে পারতেন, তাহলে আজকে এভাবে লাশ রেখে পালিয়ে যেতে পারতো না। আপনাদের একটু অসচেতনতার জন্য মানুষের জীবন যায়। বিরক্ত কণ্ঠে বলল অধরা। অধরার কথায় দেওয়াল হোসেনের চোয়ালে কাঠিন্যতা দেখা দিল। কণ্ঠে কঠোরতা মিশিয়ে কালো চেহারাটাকে আলো কালো করে বলল, দেখুন ম্যাডাম, আপনি খুনের ইনভেস্টিগেশন করতে এসেছেন, তাই করুন। আমাদের কাজ শিখাতে আসবেন না। কন্ট্রোল রুমে কাকে রাখবো না রাখবো সেটা আমরা বুঝবো, আপনাকে বলতে হবে না। এই সিকিউরিটিতে ভুইয়ে ভিলায় কখনো চুরি হয়নি। ভাগ্যে নির্মম পরিহাসে এখন খুন হয়েছে, এতে আমাদের তো দোষ নেই। খুনি খুন করেছে, আমরা তো করিনি। আর সব সময় তো খুন হয় না যে আমরা অ্যালার্ট থাকবো। আজ হয়েছে, আর কখনো হবে না। আমাদের সিকিউরিটি এমনই থাকবে। তাই আপনি আমাদের নীতি না শিখিয়ে খুনিকে ধরুন। আমি আমার কাজই করছি, আপনাদের জবাবদিহি করার রাইট আছে আমার। খুন যেহেতু ভুইয়া ভিলাই হয়েছে আর আমাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি কেস সলভ করব। আর কেস সলভ করার জন্য আপনাদের সাথে জেরা করতে পারি। কেস সলভ করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এর পেছনে যত বড় নেতা বা রাঘব বোয়ালে থাকুক না কেন, আমি খুনিকে আইনের আওতায় এনে শাস্তি দেবই। দৃঢ় কণ্ঠে বলল অধরা। দেলোয়ার সাহেব মুখ ভর্তি পানের রস পিক করে পাশে ফেলে হেসে বললেন, আপনার যা করার করুন, আমরাও দেখি কেমনভাবে পারেন আপনি। পারলে খুনিকে বের করুন। আর হ্যাঁ, আমরা নির্দোষ মানুষ, আমাদের এসবে জড়াবেন না। যত তাড়াতাড়ি সম্ভব কেস সলভ করুন। আমরা বিল্ডিংয়ে পুলিশের অবাধ যাতায়াত পছন্দ করি না। এমনিতে পুলিশদের আমাদের ভীষণ অপছন্দের। আপনাদের ইনভেস্টিগেশনের চিপায় পড়ে পুরো বিল্ডিংয়ে সব মানুষের ডিস্টার্ব হচ্ছে। খুনিকে বের করতে এসেছেন, খুনিকে বের করে দলবল নিয়ে বিদায় হন। আমাদের জ্ঞান দিতে কিংবা জেরা করতে আসবেন না, অন্যথায় ফলাফল ভালো হবে না। অধরাকে কিছু বলার সুযোগ না দিয়েই দেলোয়ার